একটা শহরে একদিন হঠাৎ ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। একজন ফেমাস উকিলের ওয়াইফ হঠাৎ একদিন নিখোঁজ হয়ে যায়। প্রথমে পুলিশ সন্দেহ করে যে মেয়েটা হয়তো কারো সাথে পরকীয়ায় জড়িয়ে বাড়ি থেকে পালিয়েছে। তবে তাদের ধারণা ভুল প্রমাণ করে মেয়েটা পরদিনই আবার ফিরে আসে। কিন্তু তার ফিরে আসার পরেই বাধে আসল ঝামেলা। তার স্বামী পুলিশকে জানিয়ে দেয় এটা তার ওয়াইফ নয়। অদ্ভুত ব্যাপার হলো সে বাদে বাড়ির সবাই, এমনকি বাড়ির বাইরের সবাইও বলছিল যে ওই মেয়েটাই তার ওয়াইফ। কিন্তু উকিল লোকটা কোনো মতেই সেই কথা মানতে রাজি না। এদিকে সে নিজের কথাগুলো প্রমাণ করারও কোনো উপায় পাচ্ছিল না। কি করবে এখন সে? মেয়েটা আসলেই তার ওয়াইফ তো, নাকি এর পেছনে কোনো গোপন রহস্য লুকিয়ে আছে? সেটাই জানবো 2024 সালে মুক্তি পাওয়া একটা অসাধারণ সিরিজ খোঁজের গল্প থেকে। গল্পের প্রত্যেকটা মোড়ে থাকা টুইস্ট আপনাকে শেষ পর্যন্ত ধরে রাখবে, আর শেষ রহস্যটা আপনার কল্পনাকেও হার মানাবে। এই পুরো গল্প জুড়ে আমি মিস বাঙালি এক্সপ্লেনার আছি আপনার সাথে। তো চলুন কথা না বাড়িয়ে এই রহস্যে ভরা গল্পটা জেনে আসা যাক। গল্পের শুরুতেই আমরা মহারাষ্ট্রের পঞ্চগনি পুলিশ স্টেশন দেখতে পাই। সেখানে বেদ নামের একটা লোক গাড়িতে বসে মীরা নামের একটা মেয়েকে কল করছিল। কিন্তু তখনই হঠাৎ তার মোবাইলের চার্জ শেষ হয়ে যায় আর তার ফোনটা সুইচ অফ হয়ে যায়। বেদ তৎক্ষণাৎ গাড়ি থেকে বেরিয়ে সোজা চলে যায় থানার ভেতরে। সেখানে গিয়ে অমল নামের একজন পুলিশকে জানায় তার স্ত্রী মীরা গতকাল থেকে মিসিং, আর সে তার ফোনও তুলছে না। তখন কেন যেন অমলের বেদের উপরেই সন্দেহ জাগে। সে বেদকে বলে, নিশ্চয় তুমি মীরার সাথে ঝগড়া করে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছ, আর এখন এখানে মিথ্যা সিম্প্যাথি দেখানোর জন্য এফআইআর লেখাতে এসেছ, তাই না? যাতে সবাই ভাবে তুমি খুব ভালো মানুষ। কিন্তু তুমি তো জানো না আমি তোমার কলেই তোমাকে ফাঁসাতে পারি, তোমাকে অ্যারেস্টও করতে পারি। বেদ তার কথা শুনে অবাক হয়ে যায়। সে বলে ওঠে, আপনি কোনো এভিডেন্স ছাড়া আমার উপর সন্দেহ করতে পারেন না, কারণ আমিও একজন লয়ার। তখন অমল বলে, আপনি লয়ার হতে পারেন, কিন্তু আমিও এরকম গল্প অনেক দেখেছি। নিশ্চয়ই আপনার স্ত্রীর সাথে অন্য কারোর সম্পর্ক চলছিল, তাই সে সুযোগ পেয়ে কাল রাতে আপনার বাড়ি থেকে বেরিয়ে ওই লোকের সাথে পালিয়ে গেছে। এই কথা শুনে বেদ অমলের উপর ভীষণ রেগে যায়। সে তাকে বলে, আমার স্ত্রী মোটেও এরকম নয়, তাই আপনি অযথা মনে মনে এসব কাল্পনিক কাহিনী বানাবেন না। তখন অমল আর কথা না বাড়িয়ে বেদের কাছে মীরার ছবিটা চায়। বেদ বলে, আমার মোবাইলের তো চার্জ শেষ হয়ে গেছে, চার্জ হওয়ার সাথে সাথেই আমি আপনাকে মীরার ছবি পাঠিয়ে দেব। তখন অমল বেদকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনি শেষ কবে মীরাকে দেখেছিলেন? বেদ জানায় যে সে 1 সপ্তাহ আগে একটা কেসের কারণে দিল্লি চলে গিয়েছিল, আর গতকাল রাতেই তার জন্মদিন উপলক্ষে ফিরে এসেছে। অমল সেই কথা শুনে বলে ওঠে, 1 সপ্তাহের মধ্যে তো অনেক কিছুই হতে পারে, আপনার স্ত্রী অন্য কারোর সাথে পালিয়েও যেতে পারে। আর আপনার কেন মনে হচ্ছে যে মীরা গতকাল রাতেই নিখোঁজ হয়েছে? তার আগেও তো হতে পারে। তখন বেদ অমলকে সব কথা বিস্তারিত বলতে থাকে। সে বলে যে কাল দিল্লি থেকে ফ্লাইট নেওয়ার আগে আমি মীরার সাথে কথা বলেছিলাম। আমরা দুজন একসাথে মিলে আমাদের মেয়ে তিয়ার সাথে দেখা করার সিদ্ধান্তও নিয়েছিলাম। কিন্তু কাল রাতে যখনই আমি আমার বাড়ি পৌঁছাই, তখন আমি দেখি মীরা সেখানে নেই। তবে সে আমার বার্থডে উপলক্ষে পুরো ঘর সাজিয়ে রেখেছিল, আমার পছন্দের খাবারও রান্না করেছিল। আমি সেসব দেখে অবাক হয়ে যাই। মীরাকে অনেক ডাকাডাকি করি, কিন্তু তার কোনো খোঁজ পাই না। কথাগুলো শুনে অমল নিজেও একটু অবাক হয়ে যায়। তবে বেদ তার কথা চালিয়ে যায়। সেদিন মীরার খোঁজ না পেয়ে বেদ একাই তার মেয়ের সাথে দেখা করতে চলে যায় হোস্টেলে। মীরা যেহেতু এনজিওতে কাজ করত, তাই সে ভেবেছিল নিশ্চয়ই এনজিওর কাজে মীরা কোথাও বাইরে চলে গেছে। এদিকে তিয়াও তো তাদের জন্য অপেক্ষা করে বসেছিল, তাই সে কিছু না ভেবে তিয়ার সাথে একাই দেখা করতে চলে যায়। সেখানে যাওয়ার পর তিয়া তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা, মা কোথায়? মা আসেনি কেন? তোমার সাথে কি আবারও মায়ের ঝগড়া হয়েছে? বেদ তখন কোনো উপায় না পেয়ে তার মেয়েকে মিথ্যে বলে দেয় যে তার মায়ের জ্বর এসেছে, তাই সে আসতে পারেনি। তো তিয়া তখন আর কথা না বাড়িয়ে তার বাবার জন্য আনা কেকটা সামনে নিয়ে আসে। কেকটা দেখে বেদ ভীষণ অবাক হয়। সে জিজ্ঞেস করে, মা, তুমি কেক কোথায় পেলে? তিয়া তখন একটু টিটকারির স্বরে বলে, বাবা, আমি হোস্টেলে থাকি, জেলে নয়। এখানে টাকা দিলে যে কোনো কিছু হাজির হয়ে যায়। বেদ তখন আর কথা না বাড়িয়ে তার মেয়ের সাথে খুশি মনে কেকটা কেটে নেয়। এরপর তিয়া তার বাবাকে বলে, বাবা, আমি আর হোস্টেলে থাকতে চাই না, আমি তোমার সাথে আর মায়ের সাথে থাকতে চাই। বেদ তখন বলে, আমি তোমাকে দ্রুতই বাড়িতে নিয়ে যাব, তুমি একদম চিন্তা করো না। অমল এই পুরো বিষয়টা খুব মনোযোগ সহকারে শোনে। এরপর বেদকে বলে, আচ্ছা আপনি বাড়িতে যান আর আপনার ওয়াইফের রান্না করার মজার খাবারগুলো শেষ করে ফেলুন।
আপনার খাবার খাওয়া শেষ হওয়ার আগেই আপনার ওয়াইফকে আমরা খুঁজে বের করব। বেদ তখন চুপচাপ তার বাড়িতে ফিরে যায় আর অমল লেগে যায় তার কাজে। এদিকে বেদ বাড়িতে এসে দেখে মীরার বোন অদিতি তাদের বাড়িতে এসেছে। অদিতি বেদকে জিজ্ঞেস করে, তুমি কি দিদির কোনো খোঁজ পেয়েছো? বেদ তখন কোনো উত্তর দেয় না, উল্টো বলে, এভাবে কাজ হবে না, মীরার জন্য মিসিং পোস্টার বানাতে হবে। অদিতি তার কথা শুনে একটু অবাক হয়। পরদিন অমল মীরার এনজিওর বসকে পুলিশ স্টেশনে ডেকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। তার কাছ থেকে অমল জানতে পারে মীরা ভীষণ ভালো মানুষ ছিল, কিন্তু এর আগেও হঠাৎ করেই সে একবার নিখোঁজ হয়ে গিয়েছিল। তবে অদ্ভুতভাবে 1 সপ্তাহ পরেই সে আবারও ফিরে এসেছিল, আর ফেরার পর সে বলেছিল তার খুব বড়াপাও খেতে ইচ্ছা করছে, তাই সে মুম্বাই চলে গিয়েছিল। ব্যাপারটা বেশ অদ্ভুত না? তবে মীরা মেয়েটাও একটু অদ্ভুতই ছিল। তো এরপর অমল বেদের সাথে দেখা করতে তার বাড়িতে চলে যায়। তবে সেখানে গিয়ে সে অদিতিকে দেখে মনে করে মীরা ফিরে এসেছে। তাই সে বলে ওঠে, আরে মীরা এত দ্রুত ফিরেও এসেছে, আর আমাদেরকে একটাবার জানালেনও না। তখন বেদ তাকে জানায় এটা মীরা নয়, মীরার বোন অদিতি। এরপর অমল বেদের পারমিশন নিয়ে মীরার রুমটা চেক করে। সেখানে সে দেখে মীরার রুমের ভেতর অনেকগুলো স্কুলের অ্যাডমিশন রিলেটেড পেপারস পড়ে আছে। অমল ওই পেপারসগুলোর ব্যাপারে জানতে চাইলে অদিতি তাকে বলে মীরা তিয়াকে নতুন স্কুলে দিতে চাচ্ছিল, তাই তার রুমে এতগুলো পেপারস পড়ে আছে। অমল সেই পেপারসগুলো ভালোভাবে চেক করে থানায় ফিরে যায়। এদিকে অদিতি বসে যায় মীরার মিসিং পোস্টার বানানোর জন্য, যেটাতে তার ফেসটা লাগানো এখনো বাকি আছে। সেই রাতেই হঠাৎ অমল বেদকে ফোন করে বলে মুম্বাই পুলিশ একটা মহিলার লাশ পেয়েছে। অমল চাচ্ছিল বেদ একজন কনস্টেবলকে সাথে নিয়ে গিয়ে মুম্বাই থেকে ওই লাশটা কনফার্ম করে আসুক যে সেটা মীরার লাশ কিনা। বেদ তার কথা মতো পরদিন সকালেই রওনা হয়ে যায় মুম্বাইয়ের উদ্দেশ্যে। তার মনে ভীষণ ভয় কাজ করছিল, যদি ওই লাশটা মীরার হয় তাহলে কি হবে। তবে সৌভাগ্যবশত তারা লাশটা চেক করে জানতে পারে সেটা মীরার লাশ নয়। এতে বেদের যেন প্রাণে প্রাণ ফিরে আসে। সেখান থেকে ফেরার পর বেদ দেখতে পায় তার বাড়ির দরজাটা খোলা, আর ভেতরে ইন্সপেক্টর অমল দাঁড়িয়ে আছে। তাকে দেখে বেদ একটু অবাক হয়। সে জিজ্ঞেস করে, আপনি ভেতরে কিভাবে আসলেন? অমল তখন একটু হেসে বলে, 4 পায়ে এসেছি, আর চিন্তা করবেন না, মীরাকেও সাথে নিয়ে এসেছি। এই কথা বলতে না বলতেই ভেতর থেকে একটা মেয়ে বেরিয়ে আসে। আই এম রিয়েলি সরি বেদ, ওই দিন ঝগড়া করে আমার হুট করে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া উচিত হয়নি। বেদ তার কথা শুনে আরো বেশি অবাক হয়ে যায়। সে বুঝে উঠতে পারছিল না তার সাথে কি হচ্ছে। সে অমলকে জিজ্ঞেস করে, এই মহিলাকে? অমল তখন হেসে উত্তর দেয়, 2 দিন দেখেননি বলে কি বউয়ের চেহারাও ভুলে যাবেন? তখনই হঠাৎ মেয়েটা আবারও দেবকে বলে, আমি রাগ করে চলে গিয়েছি বলে তুমি এসব করছো, তাই না? আমাকে না চেনার ভনিতা করছো। মীরা নিজের 2 কান ধরে বলে, আই এম রিয়েলি সরি, আমি এমন ভুল আর কখনো করবো না, তুমি প্লিজ আর রাগ করো না। বেদ তখন বিরক্ত হয়ে অমলের কাছে গিয়ে বলে, এই মহিলা সবকিছু মিথ্যে বলছে, আমি তো একে চিনিও না, এই মেয়েটা মীরা না। এই কথা শুনে মীরা হতবাক হয়ে যায়। সে বেদকে বলে, তুমি এরকম কথা কেন বলছো? আমি তো তোমার মীরা। কিন্তু বেদ তার কথা মানতে চায় না। সে অমলকে লাগাতার একই কথা বলতে থাকে, আমি এই মেয়েটাকে চিনি না, এই মেয়েটা আমার ওয়াইফ মীরা না, আপনি প্লিজ এই মেয়েটাকে এখান থেকে নিয়ে যান। কিন্তু অমল তার কথা মানতে চায় না। তখন বেদ বিরক্ত হয়ে বলে, আচ্ছা আপনার প্রমাণ লাগবে তাই না, আসেন আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি। এই কথা বলে সে অমলকে ধরে নিয়ে গিয়ে তার আর মীরার ছবিগুলো দেখাতে শুরু করে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ছবিটা দেখে সে নিজেই হতবাক হয়ে যায়, কারণ বাড়ির দেওয়ালে টানানো প্রত্যেকটা ছবিতে তার সাথে ওই মেয়েটারই ছবি দেওয়া আছে। বেদ হন্তদন্ত হয়ে নিজের ফোনটা বের করে, কিন্তু সেখানেও একই অবস্থা। সে বুঝে উঠতে পারছিল না তার সাথে এসব কি হচ্ছে। অনেস্টলি বলতে গেলে আমি না এই জায়গাটা নিজেও কনফিউজড হয়ে গেছি। আসলে মিথ্যাটা কে বলছে, বেদ নাকি মীরা? সেটা জানার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। তো বেদ এবার আর কোনো উপায় না পেয়ে সোজা চলে যায় ল্যাপটপের কাছে। গিয়ে মীরার এনজিওর সাইট থেকে মীরার নামটা সার্চ করতেই সেই মেয়েটারই ছবি সামনে আসে। বেদ তখন নিজেও ভীষণ কনফিউজড হয়ে যায়, আর তার এসব কাণ্ড কারখানা দেখে অমল বিরক্ত হতে শুরু করে। তখন বেদ বলে ওঠে, আরে এখনকার যুগে এসব কোনো ব্যাপারই না, হ্যাকিং এর মাধ্যমে যে কোনো ইনফরমেশন পরিবর্তন করা যেতে পারে। মীরা তার এমন অদ্ভুত কাণ্ড কারখানা দেখে হাসতে শুরু করে, কিন্তু বেদ তো তার কথা থেকে সরবে না। তাই সে অমলকে বলে, দাঁড়ান, আমার কাছে আরো একটা প্রমাণ আছে, আমি গতকালই মীরার মিসিং পোস্টার ছাপিয়েছিলাম, সেটা এনে দেখাচ্ছি। এই কথা বলে বেদ দৌড়ে গিয়ে একটা পোস্টার উঠিয়ে আনে।
কিন্তু মজার বিষয় হচ্ছে সেখানেও এই মেয়েটারই ছবি ছিল। তখন মীরা তার কাছে গিয়ে বলে, আমি তোমার উপর রাগ করে চলে গিয়েছিলাম বলে তুমি এসব করছো, আমাকে এভাবে শাস্তি দিচ্ছ তুমি। কিন্তু ওয়েড তার কথায় পাত্তা না দিয়ে সোজা চলে যায় বেডরুমে। সেখানে গিয়ে কি যেন একটা খুঁজতে শুরু করেন, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও সে জিনিসটা পাচ্ছিল না। সেটা দেখে মীরা বলে, তুমি কি খুঁজছো আমাকে বলো, আমি তোমাকে খুঁজে দিচ্ছি, এখানে কোথায় কি আছে সব জানি আমি। তখন ওয়েড বলে, আমাদের বিয়ের অ্যালবামটা খুঁজে পাচ্ছি না। মীরা তখন আলমারি খুলে কয়েকটা বই সরিয়ে অ্যালবামটা বের করে আনে। সাধারণত বাড়ির বউ ছাড়া কিন্তু বেডরুমের কোথায় কি আছে এটা কারো জানার কথা নয়। তাহলে কি এই মেয়েটাই আসল মীরা? কিন্তু বেদ কেন সেটা মানতে রাজি না? যাই হোক, বেদ তার হাত থেকে অ্যালবামটা কেড়ে নিয়ে বিয়ের ছবিগুলো বের করতেই দেখে সেখানেও এই মেয়েটারই ছবি রয়েছে। বেচারা তখন হতাশ হয়ে যায়। তখন অমল একটু বিরক্ত হয়ে বলে, আপনি তো কত চেষ্টাই করলেন কিন্তু কিছুই তো প্রমাণ করতে পারলেন না, প্রত্যেকটা জায়গায় তো এই মেয়েরই ছবি, তাহলে আমি কি করব বলুন? তখন বেদ হতাশ হয়ে মীরার দিকে তাকিয়ে বলে, কারণ মিথ্যে পরিচয় ব্যবহার করলে কি কি শাস্তি হয় জানা আছে? বছরের পর বছর কিন্তু জেলের ঘানি টানতে হবে। মীরা তার কথা শুনে হতবাক হয়ে যায়। সে বুঝে উঠতে পারছিল না বেদ এমনটা কেন করছে। একটা পর্যায়ে বেদ রাগের মাথায় মীরার উপর হাত তুলতে যায়। তখন অমল গিয়ে তাকে বাধা দেয়, কিন্তু বেদ কোনো মতেই শান্ত হচ্ছিল না। তখন মীরা রেগে গিয়ে বলে, চোখের সামনে তোমার এত প্রমাণ রয়েছে, তারপরেও তুমি মানতে চাচ্ছ না যে আমি তোমার ওয়াইফ? ঠিক আছে, আমি আরো প্রমাণ দিচ্ছি। এই কথা বলেই সে বেদকে টেনে হিঁচড়ে নিয়ে যায় কিচেনে। সেখানে গিয়ে কোন শেলফে কোন জিনিসটা রাখা প্রত্যেকটা জিনিস এক্স্যাক্টলি সে বলে দেয়। স্বাভাবিকভাবেই ঘরের বউ ছাড়া কিন্তু এই বিষয়গুলো কারোর জানার কথা নয়। এমনকি বেদ নিজেও কিন্তু সবগুলোর এক্সাক্ট লোকেশন জানতো না, শুধুমাত্র মীরাই জানতো। তো এই মেয়েটা যদি মীরা না হয়ে থাকে তাহলে তারও এসব কথা জানার কথা নয়। শুধু তাই নয়, মেয়েটা বেদের পছন্দ অপছন্দ, তার পরিবারের প্রত্যেকটা ইনফরমেশন জানতো। সেগুলো শুনে বেদ আরো বেশি কনফিউজড হয়ে যায়। কিন্তু এত কিছুর পরেও বেদ মোটেও মানতে চাচ্ছিল না এই মেয়েটাই তার ওয়াইফ মীরা। সে মীরাকে বলে, আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম তুমি মীরা, তাহলে বলো তুমি এই 2 দিন কোথায় ছিলে? মীরা তখন বলে, আমার খুব রাগ হচ্ছিল তাই নাসিকে গিয়েছিলাম আমার এক বন্ধুর বাড়িতে থাকতে। তখন বেদ আবারও প্রশ্ন করে, আচ্ছা তাহলে তুমি নিশ্চয়ই গাড়ি নিয়ে গিয়েছিলে, তো তোমার গাড়িটা কোথায়? মীরা তখন একটু থতমতো খেয়ে যায়। সে বুঝে উঠতে পারছিল না কি উত্তর দেবে। তখন অমল পেছন থেকে বলে ওঠে, ম্যাডামের গাড়িটা চুরি হয়ে গেছে, সে থানায় মিসিং কমপ্লেনও লিখিয়েছে। উনি যখন কমপ্লেন লেখাতে এসেছিল তখনই আমরা তার সাথে কথা বলে বুঝতে পারি যে উনি মীরা, তাই তাকে নিয়ে এসেছি। তবুও বেদ কোনো মতেই মীরাকে আসল মীরা মানতে রাজি না। এমন সময় হঠাৎ বাড়ির কলিং বেলটা বেজে উঠলে বেদ দৌড়ে গিয়ে দরজা খুলে দেখে অদিতি এসেছে। তাকে দেখে বেদ বলে ওঠে, এর আগে কখনো আমি তোমাকে দেখে এতটা খুশি হতে পারিনি। সে অদিতিকে টেনে নিয়ে গিয়ে মীরার সামনে দাঁড় করায়। এরপর জিজ্ঞেস করে, বলো তো এই মেয়েটা কে? অদিতি তখন অদ্ভুতভাবে বলে ওঠে, আরে দিদি তুমি কোথায় ছিলে? এভাবে কেউ রাগ করে বাড়ি থেকে চলে যায়? আমরা কত চিন্তা করছিলাম তোমার জন্য। এই কথা শুনে বেদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তার বাড়ির সবকিছু এলোমেলো হতে পারে, কিন্তু অদিতি তো তার বোনকে ভুল চিনবে না, তাই না? তখন অমল গিয়ে অদিতিকে জিজ্ঞেস করেন, আচ্ছা আপনি কি শিওর যে এই মেয়েটাই আপনার বোন মীরা? তার কথা শুনে অদিতি বলে ওঠে, আজব তো, আমার বোনকে আমি কেন চিনব না? হ্যাঁ, এটাই আমার বোন মীরা। তখন বেদ বিরক্ত হয়ে বলে, ঠিক আছে, মানুষ না হয় মিথ্যা কথা বলতে পারে, কিন্তু কুকুর তো আর বলবে না, তাই না? এই কথা বলেই সে তাদেরকে বাইরে নিয়ে যায় আর তাদের পোষা কুকুরটাকে ডাকতে শুরু করে। কুকুরটা মীরাকে অনেক ভালোবাসতো, তার সাথেই বেশিরভাগ সময় খেলাধুলা করত, কিন্তু নতুন কারোর ধারের কাছেই সে ঘেঁষতে চায় না। বেদ ভেবেছিল এই মেয়েটার কাছে যখন ওই কুকুরটা আসবে না তখনই তো প্রমাণ হয়ে যাবে যে এটা মীরা নয়। কিন্তু তার এই আশাটাও কাকের বাসা হয়ে যায় যখন কুকুরটা এসে মীরার সাথে খেলতে শুরু করে। বেদ তখন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না, এসব কিভাবে সম্ভব। তার এসব কাজে অমল এবার ভীষণ রকম বিরক্ত হয়ে যায়। তখন বেদ তাকে আড়ালে নিয়ে গিয়ে বলে, আমার মনে হচ্ছে এই মহিলার নামে আমার একটা কেস করা উচিত, এ নিশ্চয়ই কোনো বড়সড় প্ল্যানিং করে আমার বাড়িতে এসেছে। অমল তখন তার উপর একটু ক্ষেপে গিয়ে বলে, আপনার সমস্যা কি? আপনার কি কারোর সাথে কোনো রিলেশন আছে? সময় থাকতে বলে দিন, কিন্তু সেই জন্যই কি আপনি এইসব করছেন? মেয়েটা বারবার প্রমাণ করে দিচ্ছে যে সে মীরা, আর আপনি সেটা মানতেই চাচ্ছেন না। তখন বেদ বলে, আরে আপনিও কি ওই মেয়েটাকে বিশ্বাস করছেন? ওই মেয়েটা মিথ্যে বলছে, ও একটা ঠক, প্রতারক। তার কথা শুনে অমল বলে, আপনার কেন মনে হচ্ছে মেয়েটা ঠক? সে তো বারবার প্রমাণ করে দিচ্ছে সে মীরা, তাহলে কেন বিশ্বাস করবো না তাকে? তার কথা শুনে বেদ নিজেও খুব টেনশনে পড়ে যায়। তখন অমল বলে, আমার কাছে একটা আইডিয়া আছে, তবে সেটার জন্য আপনাকে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই কথা বলেই সে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাতে মীরা বেদের জন্য 1 কাপ কফি বানিয়ে নিয়ে যায়। বেদ সেটাতে এক চুমুক দিয়েই বলে, এই তো প্রমাণ করে দিলে তুমি মীরা নও। তার কথা শুনে মীরা একটু টেনশনে পড়ে যায়। তখন বেদ বলে, আমি তো আমার কফিতে প্রোটিন পাউডার মিক্স করে খাই, তুমি তো এটাতে প্রোটিন পাউডার দাওনি। তার কথা শুনে মীরা একটু বিরক্ত হয়ে বলে, তোমার ডায়েটে এত কিছু আছে যে আমার মনে থাকে না।
তখন বেদ বিরক্ত হয়ে বলে, দেখো এখন আশেপাশে কেউ নেই, তাই এসব নাটক বন্ধ করো। আমি খুব ভালো করেই জানি তুমি আমার মীরা নও। মীরা তার কথা শুনে ভীষণ কষ্ট পায়। সে বেদের কাছে গিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলে, দেখো আমি তো তোমার কাছে ক্ষমা চেয়েছি, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও, আমি আর কোনো দিন তোমাকে ছেড়ে যাব না। কিন্তু বেদের মনে একটুও মায়া হয় না। সে মীরার হাতে কফি মাগটা ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। পরদিন সকালে অমল বেদকে ডেকে কিছু প্রশ্ন করে, সেগুলো অবশ্যই তার পার্সোনাল লাইফ নিয়ে ছিল। তার কিছুক্ষণ পর অমল মীরাকেও থানায় ডেকে আনে। এরপর তাকেও সে একই প্রশ্নগুলো করে। সে আসলে দুজনের উত্তর মিলিয়ে দেখতে চাচ্ছিল যে তারা একই উত্তর দেয় কিনা। এখান থেকেই তো প্রমাণ হয়ে যাবে যে মেয়েটা আসলেও সত্যি বলছে নাকি মিথ্যে। তো সে একের পর এক মীরাকে প্রশ্ন করতে থাকে, আর মীরাও পটপট করে সেগুলোর উত্তর দিতে থাকে। তখন অমল দেখে মীরার প্রত্যেকটা উত্তর বেদের সাথে হুবহু মিলে যাচ্ছে। বেদ তখন তার পাশে বসেই চুপচাপ সবগুলো কথা শুনছিল। অমল তখন তাকে বলে, দেখুন প্রমাণ তো আপনার সামনেই, প্রত্যেকটা উত্তরই সে সঠিক দিয়েছে। বেদ তখন একটু সন্দেহর চোখে মীরার দিকে তাকিয়ে বলে, আমি নিজেও বুঝতে পারছি না এই মহিলা আমার ব্যাপারে এত ইনফরমেশন কোথা থেকে পেল। এমন সময় হঠাৎ বেদের কাছে তিয়ার ফোন আসে। মীরা তখন নিজে থেকেই তিয়ার সাথে কথা বলার জন্য জিদ করতে থাকে। বেদ প্রথমে ফোনটা দিতে চাচ্ছিল না, কিন্তু পরবর্তীতে রাজি হয়ে যায়। মীরা তখন ফোনটা নিয়ে তিয়ার সাথে কথা বলতে শুরু করে। তিয়া তখন মীরাকে জিজ্ঞেস করে, মা তোমার গলার স্বরটা এরকম পরিবর্তন হয়ে গেল কিভাবে? ফোনটা তখন লাউড স্পিকারে দেওয়া ছিল। এই কথাটা শুনে অমল নিজেও একটু অবাক হয়। তবে পরবর্তীতে মীরা যখন তার সাথে অন্যান্য বিষয় নিয়ে কথা বলতে শুরু করে, তখন তিয়া খুব স্বাভাবিকভাবেই তার সাথে কথা চালিয়ে যায়। আর সেটা দেখে অমলের মনের সন্দেহটাও দূর হয়ে যায়। তিয়ার সাথে কথা শেষ হওয়ার পর অমল তাদের দুজনকে বলে, আমার মনে হয় আপনাদের বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা উচিত। সন্ধ্যায় আমি আপনাদের সাথে দেখা করতে আসব, কিন্তু এখন আপনারা বাড়িতে ফিরে যান। বেদ সেখান থেকে বেরিয়ে সোজা চলে যায় তিয়ার স্কুলে। গিয়ে হোস্টেলের ওয়ার্ডেনকে বলে, আমি আমার মেয়েকে নিয়ে যেতে চাই। তার কথা শুনে ওয়ার্ডেন মহিলা ভীষণ অবাক হয়ে যায়। সে বলে, আপনি কি পাগল হয়ে গেছেন? সামনেই তিয়ার পরীক্ষা, এরকম সময় তো তাকে ছাড়াই যাবে না। বেদ তখন হতাশ হয়ে বাড়ি ফিরে যায়, আর ফেরার পথে অমলকেও সাথে নিয়ে যায়। মীরা তখন তাদের দুজনের জন্য কফি বানাতে কিচেনে চলে যায়। মীরা যখন কফি বানাচ্ছিল তখন বেদ হঠাৎ একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে। সে দেখতে পায় মীরা তার কাপের ভেতর কিছু একটা মেশাচ্ছে, কিন্তু অমলের কাপে সেটা মেশায়নি। তো মীরার হাতের কফি খেয়ে অমল তার অনেক প্রশংসা করে, কিন্তু বেদ আর ভয়ে ওই কফি মাগে চুমুক দেওয়ার সাহস পায় না। এমন সময় সেখানে অদিতি চলে আসলে বেদ তার হাতের কফিটা অদিতিকে দিয়ে বলে, দেখো তোমার দিদি কফি বানিয়েছে, একটু খেয়ে বলো তো কেমন হয়েছে। অদিতি তার হাত থেকে কফি মগটা নিয়ে নেয়। সেটা দেখে মীরার চোখ মুখ কেন যেন ফ্যাকাশে হয়ে ওঠে। অদিতি কফিতে চুমুক দিতেই যাবে, তখনই হঠাৎ মীরা তার হাত থেকে কফির মাগটা ফেলে দেয়। তার এমন অদ্ভুত কাজ দেখে অমল হতবাক হয়ে যায়। তবে বেদ কিন্তু মনে মনে বেশ খুশি ছিল, কারণ আজ সে মীরার আসল রহস্য ফাঁস করে দিতে চলেছে। সে অমলকে বলে, দেখেছেন এই মহিলা নিশ্চয়ই এই কফির ভেতরে কিছু একটা মিশিয়ে এনেছিল, তাই সে অদিতিকে কফিটা খেতে দেয়নি। অমল তখন সরাসরি মীরাকে জিজ্ঞেস করে, সত্যি করে বলুন আপনি কি আসলেও কফিতে কিছু মিশিয়েছিলেন? কিন্তু মীরা তার কথাটা অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করে। তখন বেদ বলে ওঠে, আপনি বিশ্বাস করুন এই মহিলা মিথ্যে কথা বলছে, এ আসল মীরার না। দেখেছেন কিভাবে ধরা পড়ার পর এখন কথা ঘুরানোর চেষ্টা করছে। এই কথা শুনে মীরার রাগ চরম পর্যায়ে পৌঁছে যায়। সে বেদকে রেগে গিয়ে বলে, হ্যাঁ মিশিয়েছি, কিন্তু কি মিশিয়েছি জানো? তোমার প্রোটিন পাউডার। গতদিন মিশাইনি বলে তুমি আমাকে এতগুলো কথা শোনালে, আজ আবার মিশিয়েছি বলে তাও তুমি কথা শোনাচ্ছ। তুমি আসলে চাও কি বলো তো? আর এটা জানতে চাও তো যে অদিতির হাত থেকে কেন আমি কফিটা ফেলে দিয়েছি? কারণ অদিতির প্রোটিন পাউডারে অ্যালার্জি আছে। সেটা তো তোমার মনে নেই, তাই না? তুমি তো আমাকে মিথ্যা প্রমাণ করার জন্যই ব্যস্ত হয়ে উঠেছো। বেদ তখন বোকার মতো দাঁড়িয়ে তার কথা খালি শুনতে থাকে। তার কিছুই বলার ছিল না, কারণ মীরা যে কথাগুলো বলছিল তার প্রত্যেকটাই সত্যি। তখন অমলও একটু বিরক্ত হয়ে বলে, দেখুন অনেক হয়েছে, আপনার যতভাবে প্রমাণ করার প্রয়োজন ছিল আপনি কিন্তু সবগুলো প্রমাণ পেয়ে গেছেন। এখন এসব বাদ দিয়ে মেনে নিন যে ওই মেয়েটাই আপনার বউ মীরা। কিন্তু বেদ কোনোভাবেই তার কথা মানতে রাজি না। সে অমলকে বলে, এখনো একটা জিনিস দেখা বাকি আছে। অমল অবাক হয়ে বলে, কি সেটা? আসল মীরার পিঠে একটা অ্যাক্সিডেন্টের দাগ আছে। যদি এই মেয়েটা আসল মীরা হয়ে থাকে তাহলে তার পিঠে ওই দাগটা থাকবে। ওই দাগটা চেক করে দেখুন। মীরা তার এই কথা শুনে একেবারে থমকে যায়। একটা মেয়ের কাছে এর থেকে বেশি লজ্জার হয়তো আর কোনো কথা হতেই পারে না, তাও আবার যদি তার স্বামী নিজ মুখে এই কথাগুলো বলে। তবে বেদের কনফিউশন ক্লিয়ার করার জন্য অমল বলে, ঠিক আছে আমি একজন লেডি কনস্টেবলকে ডেকে পাঠাচ্ছি। তখন অদিতি বলে ওঠে, সমস্যা নেই, আমি সাহায্য করতে পারবো। কিন্তু বেদ কারো কথা মানতে রাজি হয় না। সে বলে, গত কিছুদিন ধরে যা হচ্ছে আমি কারোর পর এখন আর বিশ্বাস করি না, আমি নিজ চোখে দেখব। তার কথা শুনে মীরা একেবারে চুপ হয়ে যায়।
তখন বেদ একটু হেসে বলে, সমস্যা কোথায়? তুমি তো আমার স্ত্রী, আর এতে তো কোনো সমস্যা হওয়ার কথা না। সে ভেবেছিল মীরা হয়তো এবার তার কথা মানতে রাজি হবে না। স্বাভাবিকভাবেই স্ত্রী বাদে অন্য কোনো মেয়ে তো এই বিষয়টা একসেপ্টও করবে না। কিন্তু এখানেও মীরা তাকে অবাক করে দেয়। সে বেদকে নিয়ে চলে যায় তাদের বেডরুমে। বেদ তখন চেক করে দেখতে পায় আসলেই মীরার পিঠে একটা অ্যাক্সিডেন্টের দাগ রয়েছে। অর্থাৎ এখানে আর কোনো কনফিউশন থাকলো না যে এই মীরাই আসল মীরা। মীরার পিঠের চিহ্নটা দেখে বেদের চোখ ছানা বড়া হয়ে যায়। তার মনেও সন্দেহ জাগতে শুরু করে যে এই মেয়েটা কি তাহলে আসলেই মীরা। সে কিছু না বলেই চুপচাপ রুম থেকে বেরিয়ে আসে। তখন অমল তার কাছে জিজ্ঞেস করে, কি ব্যাপার, প্রমাণ পেলেন? কিন্তু বেদ কোনো উত্তর দেয় না। এরপর মীরা বেরিয়ে এসে বলে, যদি সে প্রমাণ নাই পেত তাহলে কি এরকম চুপচাপ বসে থাকতো? তবে একটা বিষয়ে অমলের মনে খটকা লাগে। সে মীরার কাছে জিজ্ঞেস করে, দাগ যখন ছিলই তাহলে প্রথমে আপনি এরকম ওভার রিয়াক্ট করলেন কেন? সিম্পলি তো বিষয়টা মেনে নিতে পারতেন। তখন মীরা তাকে ওই দাগের রহস্য খুলে বলে। একদিন মীরা বেদ আর তার মায়ের সাথে একটা জায়গায় ঘুরতে গিয়েছিল। সেখানেই একটা অ্যাক্সিডেন্ট হয়, আর সেই অ্যাক্সিডেন্টের কারণে তার মা মারা যায়। তারপর থেকে বেদ যতবার মীরার গায়ে ওই অ্যাক্সিডেন্টের দাগটা দেখতো ততবারই তার মায়ের কথা মনে পড়তো, আর বেচারার মন খারাপ হয়ে যেত। এই কারণেই সে ওই দাগটা দেখাতে চাচ্ছিল না আর ওভার রিয়াক্ট করছিল। কথাগুলো শুনে মীরার প্রতি অমলের রেসপেক্ট কয়েক গুণ বেড়ে যায়। সে মীরার সামনে হাত জোর করে বলে, আপনার মতো ওয়াইফ পাওয়া তো বেদের জন্য ভাগ্যের ব্যাপার। এরপর সে বেদকে একটু বকাঝকা করে সেখান থেকে বেরিয়ে যায়। বেদ তখন আর কোনো উপায় না পেয়ে সোজা চলে যায় তিয়ার হোস্টেলে। ওয়াচম্যান বাইরে বসে পাহারা দিচ্ছিল দেখে সে দেওয়াল টপকে ভিতরে ঢুকে তার মেয়েকে হোস্টেল থেকে বের করে নিয়ে আসে। তিয়া তার সাথে যেতে চাচ্ছিল না, কারণ পরদিন সকালেই তার পরীক্ষা। তবুও বেদ তাকে জোর করে সেখান থেকে ধরে আনে। মেয়েকে নিয়ে ফেরার পথে হঠাৎ অমল তাকে ফোন করে জিজ্ঞেস করে, কি ব্যাপার, আপনি কি পাগল হয়ে গেছেন? শুনলাম আপনি তিয়াকে হোস্টেল থেকে বের করে এনেছেন। তিয়ার হোস্টেলের ওয়ার্ডেন আমাকে ফোন করেছিল। তখন বেদ বলে, আপনি চিন্তা করবেন না, আমি তিয়াকে নিয়ে আপনার কাছেই আসছি। আপনি দয়া করে একটা কাজ করুন, ওই মেয়েটাকেও আপনার কাছে ডেকে পাঠান। ওই মেয়েটা বলতে সে মূলত মীরাকে বোঝাচ্ছিল। অমল তার কথা মতো মীরাকে পরদিন সকালে থানায় এসে দেখা করতে বলে। সকাল হতে না হতেই বেদ তিয়াকে নিয়ে থানায় পৌঁছে যায়। কিছুক্ষণের মধ্যেই মীরাও অদিতিকে নিয়ে সেখানে চলে আসে। বেদের এমন কাণ্ড দেখে মীরা রেগে গিয়ে বলে, তোমার কি মাথায় সমস্যা? মেয়েটার আজকে পরীক্ষা, তুমি সেই অবস্থায় তাকে নিয়ে চলে এসেছো? কিন্তু বেদ তার কথায় পাত্তা না দিয়ে বলে, আমার মেয়ের ভালো আমি বুঝে নেব, তবে আজকে তোমার রহস্য সবার সামনে ফাঁস হয়ে যাবে। মেয়ে তো আর কাউকে মিথ্যে কথা বলবে না, তাই না? এরপর বেদ থানার ভেতরে গিয়ে তিয়াকে বলে, এখানে এখন একটা আন্টি আসবে, তুমি ওই আন্টিকে দেখে বলবে যে তুমি তাকে চেনো কিনা। এসব বলতে বলতেই মীরা অদিতিকে নিয়ে সেখানে পৌঁছে যায়। তিয়া তখন মীরাকে দেখে দৌড়ে গিয়ে মা বলে জড়িয়ে ধরে। এটা দেখে বেদের মুখ একেবারে ফ্যাকাশে হয়ে যায়। বেচারার শেষ আশা ভরসাটাও আজকে মাটি হয়ে গেল। তখন তিয়া হঠাৎ বলে ওঠে, তুমি কি পাগল বাবা? নিজের মাকে কি কেউ আন্টি বলে? বেদ তখন নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে তিয়াকে রাগের স্বরে বলে, তুমি ভালো করে দেখো, এটা তোমার মা না, এটা অন্য কেউ। বাবার এমন অদ্ভুত আচরণে বাচ্চা মেয়েটা ভয় পেয়ে যায়। তখন মীরা তাকে বুকে টেনে নিয়ে বেদের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। এমন সময় হঠাৎ তিয়ার স্কুলের প্রিন্সিপাল সেখানে পৌঁছে যায়। মহিলাকে দেখেই বোঝা যাচ্ছিল সে ভীষণ রেগে আছে। মীরা তার কাছে গিয়ে বলে, আপনি প্লিজ তিয়াকে এখান থেকে নিয়ে যান, ওর তো পরীক্ষা। কিন্তু প্রিন্সিপাল বলে, তার আর প্রয়োজন পড়বে না, তিয়াকে স্কুল থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। এই কথা শুনে বেদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে রাগের মাথায় বলতে শুরু করে, আপনাকে কে সাহস দিয়েছে আমার মেয়েকে সাসপেন্ড করার? তখন প্রিন্সিপাল বলে, কেন, আপনি না আপনার মেয়েকে আপনার কাছে রাখতে চেয়েছিলেন? এই কারণেই তো রাতের অন্ধকারে তাকে নিয়ে পালিয়েছেন। তো এখন আপনার মেয়েকে নিজের কাছেই রাখুন, তাকে আমরা স্কুলে ফেরত নিতে পারবো না। বেদ এই কথা শুনে আরো বেশি রেগে যায়। তখন মীরা তাকে শান্ত করে প্রিন্সিপালকে বলে, ম্যাম, আসলে বিভিন্ন ঝামেলার কারণে আমার হাজবেন্ডের মানসিক অবস্থাটা এখন ভালো নেই, তাই হয়তো কিছু একটা ভুল করে ফেলেছে। আপনি প্লিজ তার সাজা আমার মেয়েকে দেবেন না। এসব কথা বলে সে অনেক কাকুতি মিনতি করে প্রিন্সিপালের কাছ থেকে তিয়ার সাসপেনশনটা ক্যান্সেল করায়, আর তিয়াকে তার সাথে পাঠিয়ে দেয় স্কুলে। এরপর বেদ আবারও অমলকে বলতে শুরু করে, এই মীরা নামের মেয়েটা নিশ্চয়ই কোনো কালো জাদু জানে, সে সবাইকে বশ করে রেখেছে। তার কথা শুনে অমল এবার ভীষণ ক্ষেপে যায়। সে রাগের স্বরে বেদকে বলে, আপনি আসলে এবার অনেক বাড়াবাড়ি করে ফেলছেন, আপনি এখনই এখান থেকে বেরিয়ে যান, না হলে কিন্তু আপনাকেই জেলে ভরে দেবো। এই কথা শুনে বেদ আর কথা বাড়ায় না, সেখান থেকে দ্রুত বেরিয়ে যায়। সেই রাতে বেচারা একা একা বসে ড্রিঙ্কস করছিল। সেটা দেখে মীরা তার পাশে এসে বসে। তাকে এতটা আপসেট দেখে মীরা জিজ্ঞেস করে, তুমি কি সত্যি আমার উপর বিশ্বাস করতে পারছো না? তার কথা শুনে বেদ এবার নিজেকে কন্ট্রোল করতে না পেরে কাঁদতে শুরু করে। সত্য মিথ্যার একটা অদ্ভুত মায়া জালে জড়িয়ে পড়েছিল সে। কিভাবে এই জাল থেকে বেরোবে বুঝে উঠতে পারছিল না। মীরা সেটা বুঝতে পেরে তাকে জড়িয়ে ধরে শান্ত করে। ততক্ষণ সবকিছুই ঠিকঠাক মনে হচ্ছিল, কিন্তু মাঝে
মাঝরাতে হঠাৎ বেদ পৌঁছে যায় অমলের বাড়িতে। অমল তখন অন্য একটা কেসের বিষয় নিয়ে রিসার্চ করছিল। হঠাৎ বেদকে দেখে সে ভীষণ অবাক হয়। বেদ তখন তাকে বলে, স্যার আমার কাছে আরো একটা আইডিয়া আছে। এই কথা শুনে অমল এবার বিরক্ত হয়ে যায়। সে বলে, বলুন আপনার আর কি আইডিয়া আছে? বেদ বলে, স্যার সবাই মিথ্যে বলতে পারে, কিন্তু বিজ্ঞান তো আর মিথ্যে বলবে না, তাই না? আপনি একটা ডিএনএ টেস্ট করান। তার কথা শুনে অমলের বিরক্তি এবার চরম পর্যায়ে পৌঁছে যায়। সে বলে, আরে মশাই, ডিএনএ টেস্ট কি কোনো ব্লাড টেস্ট নাকি যে গেলাম আর হয়ে গেল? এর জন্য অনেক প্রসিজার ফলো করতে হয়, অনেক ঝইঝামেলা আছে। বেদ তৎক্ষণাৎ তার পকেট থেকে দুটো পাউচ বের করে। একটার ভেতর মীরার চুল ছিল, অন্যটার ভেতর তিয়ার। আসলে রাতে যখন মীরা তাকে জড়িয়ে ধরেছিল তখন সে খুব কৌশলে মীরার মাথা থেকে একটা চুল ছিঁড়ে নিয়েছিল, যাতে সেটার ডিএনএ টেস্ট করে সে আসল রহস্য সামনে আনতে পারে। তবে অমল এবার কোনোভাবেই তাকে সাহায্য করতে রাজি হয় না। তখন বেদ হাত জোর করে তাকে বলে, প্লিজ প্লিজ স্যার, এবারের মতো আমাকে সাহায্য করুন, এটাই আমার শেষ রাস্তা। তার জোরাজোরিতে অমল বাধ্য হয়ে তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। তবে এতটুকুতেও বেদ শান্ত হতে পারে না। সে দেবরাজ নামের একজন প্রাইভেট ডিটেকটিভের সাথে গিয়ে দেখা করে। দেবরাজ তার মুখ থেকে সব ঘটনা শোনার পর বলে, আপনি একদম চিন্তা করবেন না, আমাকে অ্যাডভান্স 50,000 টাকা দিয়ে দেবেন আর আপনার ওয়াইফের ছবিটা আমাকে দিয়ে দেবেন। আমি নিজের মতো করে সব ইনফরমেশন বের করে ফেলবো। বেদ অনেক ফেমাস আর ধনী লয়ার ছিল, তাই তার কাছে 50,000 টাকা কোনো ব্যাপার ছিল না। সে দেবরাজের কথায় রাজি হয়ে যায়। তার সাথে কথা শেষ করে বাড়ি ফিরে এসে দেখে একজন অচেনা মহিলা তার সাথে দেখা করতে এসেছে। বেদ জিজ্ঞেস করে, আপনি কে? মহিলাটা বলে, আরে তুমি আমাকে চিনতে পারছো না? আমি তো তোমার ডক্টর। কথাটা শুনে বেদ অবাক হয়ে যায়। সে বলে, কিসের ডক্টর? আমি তো অসুস্থ নই। তখন ডক্টর বলে, আমি বুঝতে পেরেছি, তুমি নিশ্চয়ই তোমার ওষুধগুলো খাওয়া বন্ধ করে দিয়েছো, এই জন্য তুমি কাউকে চিনতে পারছো না। আমি গত 2 বছর যাবত তোমার ট্রিটমেন্ট করছি। তুমি একটা গুরুতর মানসিক সমস্যায় ভুগছো। তোমার প্রতিনিয়ত মেডিসিন খেতে হয়। যদি মেডিসিন না খাও তাহলে তুমি অসুস্থ হয়ে পড়বে। তাছাড়া মেডিসিন না খেলে তুমি নিজের রাগকে কন্ট্রোল করতে পারো না, পাগলের মতো সবকিছু ভাঙচুর করতে শুরু করো। তবে বেদ তার কথা মোটেও মানতে চায় না। সে সোজা বলে দেয়, একদম না, আমি একদম সুস্থ আছি, আমার কোনো মানসিক রোগ নেই। আমার তো মনে হচ্ছে আপনিও এই মেয়ের সাথে জড়িত, আর যদি সত্যি আপনি ডক্টর হয়ে থাকেন তাহলে এই মেয়ের থেকে দূরে থাকবেন, এ কিন্তু জাদু জানে। তখন ডক্টর বিরক্ত হয়ে বলে, তোমার এই মানসিক সমস্যার কারণেই তিয়াকে বোর্ডিং স্কুলে পাঠাতে হয়েছিল। তুমি রাগের মাথায় যে তুলকালামগুলো করো সেটার একটা খারাপ প্রভাব পড়ছিল মেয়েটার উপর। তুমি কেন বুঝতে চাইছো না? আমরা সবাই তোমার ভালো চাচ্ছি। তবুও বেদ তার কথা মানতে রাজি হয় না। তখন ডক্টর আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। সেই রাতে সুযোগ পেয়ে বেদ মীরার জিনিসপত্রগুলো ঘাটাঘাটি করতে শুরু করে। অনেকক্ষণ খোঁজার পর সেখান থেকে একটা ডায়েরি খুঁজে পায়। ডায়েরির ভেতর কিছু অদ্ভুত কোড লেখা ছিল। বেদ সেগুলো অনলাইনে সার্চ করে, কিন্তু তেমন কোনো ইনফরমেশন পায় না। এমন সময় তার কাছে দেবরাজের ফোন আসে। দেবরাজ তাকে জানায় সে মীরার ব্যাপারে কিছু ইনফরমেশন পেয়েছে। সে দুপুর থেকেই মীরাকে ফলো করে যাচ্ছিল। তখন সে দেখতে পায় মীরা গিয়ে অদিতির কফি শপে বসেছে। সেখানে গিয়ে কফি অর্ডার করলে অদিতি কফির সাথে একটা পেন ড্রাইভ এনে মীরাকে দেয়, আর মীরা সেখানে বসেই পেন ড্রাইভটা চেক করতে শুরু করে। এই কথা শোনা মাত্রই বেদের মনে খটকা লাগে। ওই পেন ড্রাইভের মধ্যে এমন কি আছে যেটা বাড়িতে বসে চেক করা যাবে না? তখন দেবরাজ বলে, চিন্তা নেই, সেটাও বের করে ফেলবো। এরপর সুযোগ বুঝে বেদ হঠাৎ মীরাকে বলে, আচ্ছা একটু তিয়ার হোস্টেলে ফোন করো তো, আমার ফোনে চার্জ নেই। মীরা তিয়াকে ফোন করা মাত্রই বেদ তার হাত থেকে ফোনটা কেড়ে নেয় আর তার মেয়ের সাথে কথা বলতে শুরু করে। কথা বলতে বলতেই সে খুব কৌশলে মীরার হোয়াটসঅ্যাপটা তার ল্যাপটপে কানেক্ট করে নেয়। তবে এই বিষয়টা মীরা বুঝতে পারে না। সে অদিতিকে মেসেজ করে দেয় যে সে ওই দিন ক্যাফেতে যাবে, আর বেদ সেই মেসেজ পড়ে তৎক্ষণাৎ দেবরাজকে জানিয়ে দেয়। দেবরাজও তখন তার কথা মতো পৌঁছে যায় অদিতির ক্যাফেতে। মীরাও ততক্ষণে ক্যাফেতে পৌঁছে গিয়েছিল। দেবরাজ সেখানকার একটা টেবিলে বসে মীরাকে ফলো করতে শুরু করে। মীরা বিষয়টা লক্ষ্য করে আর সোজা গিয়ে দেবরাজের সামনের টেবিলটাতে বসে পড়ে। দেবরাজ তখন উকি ঝুঁকি মেরে দেখার চেষ্টা করে মীরা আসলে কি করছে, কিন্তু বেচারা ধরা পড়ে যায়। মীরা পেছন ফিরে তাকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনি কি এই এলাকায় থাকেন? আগে তো কখনো দেখিনি, আপনি মনে হয় গতকালও এখানে এসেছিলেন, তাই না? দেবরাজ তার কথা শুনে একটু থতমত খেয়ে গিয়েছিল, কিন্তু সেটা সে মীরাকে বুঝতে দেয় না। খুব কৌশলে ব্যাপারটা হ্যান্ডেল করে নেয়। কিছুক্ষণের মধ্যেই অদিতি কফি কাপ নিয়ে মীরার কাছে আসে, কিন্তু আজকে আর কোনো পেন ড্রাইভ ছিল না। দেবরাজ তখন বিষয়টা বেদকে জানালে বেদ বলে, আমি ওদের মেসেজ পড়েছি, ও যাওয়ার সময় পেন ড্রাইভটা নিয়ে যাবে। দেবরাজ তখন পেন ড্রাইভের অপেক্ষা করতে থাকে। কফি খাওয়া শেষ করে মীরা যখন সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল তখন অদিতি তাকে সেই পেন ড্রাইভটা দিয়ে দেয়, আর মীরা সেটা ব্যাগের ভেতর ঢুকিয়ে রাখে। ব্যাগটা টেবিলের ওপর রেখে মীরা যখন আবারও অদিতির সাথে গিয়ে কথা বলতে শুরু করে তখনই দেবরাজ সুযোগ বুঝে মীরার ব্যাগটা চুরি করে নিয়ে সোজা চলে যায় বেদের কাছে। বেদ তখন ওই ব্যাগ থেকে পেন ড্রাইভটা বের করে তার ল্যাপটপে কানেক্ট করার চেষ্টা করে, কিন্তু দেখা যায় পেন ড্রাইভটা পাসওয়ার্ড দিয়ে সিকিউর করা। তখনই বেদের হঠাৎ মনে পড়ে ওই কোডগুলোর কথা। সে ওই জায়গা থেকে কিছু কোড নিয়ে পাসওয়ার্ড হিসেবে ট্রাই করতে শুরু করে।
সৌভাগ্যবশত কয়েকটা কোড ট্রাই করতে না করতেই পেন ড্রাইভটা ওপেন হয়ে যায়, কিন্তু এরপর যখন তারা ফাইলগুলো ওপেন করতে যায় তখনও সেই একই সমস্যা ভোগ করতে হয় তাদের। এসব দেখে দেবরাজ বলে এই ফাইলগুলো এনক্রিপ্টেড, যদি বারবার এগুলোকে আমরা খোলার চেষ্টা করি তাহলে এগুলো আপনি আপ নষ্ট হয়ে যাবে। সেটা শুনে বেদ অনেক টেনশনে পড়ে যায়। সে ভাবতে থাকে এরকম পরিস্থিতিতে তাকে কে সাহায্য করতে পারে। তখনই তার অমলের কথা মনে পড়ে, তাই সে পেন ড্রাইভটা নিয়ে সোজা পৌঁছে যায় অমলের কাছে। অমল তাকে দেখে বলে, আরে আপনিও চলে এসেছেন, দেখুন ম্যাডামও এসেছে। বেদ তখন দেখতে পায় মীরা অলরেডি পুলিশ স্টেশনে পৌঁছে গেছে তার চুরি যাওয়া ব্যাগটার কমপ্লেইন লেখানোর জন্য। তখন বেদ খুব কৌশলে অমলকে বাইরে ডেকে এনে তাকে ওই পেন ড্রাইভটা দিয়ে বলে, প্লিজ এই পেন ড্রাইভটা একটু চেক করে দেখুন। তার হাতে পেন ড্রাইভ দেখে অমল হতবাক হয়ে যায়, কারণ মীরা অলরেডি কমপ্লেনে লিখিয়েছিল যে তার ব্যাগের ভেতর একটা পেন ড্রাইভ ছিল। অমল বুঝে যায় নিশ্চয়ই মীরার ব্যাগ চুরি হওয়ার পেছনে কোনো না কোনো ভাবে বেদের হাত আছে। তাই সে কোনো রকম ভনিতা না করে বেদকে জিজ্ঞেস করে, আচ্ছা এই কাজটা আপনি কিভাবে করলেন? বেদ তখন তাকে জানিয়ে দেয় সে একজন প্রাইভেট ডিটেকটিভ হায়ার করে কাজটা করিয়েছে। এই কথা শুনে অমল রেগে গিয়ে বলে, আরে আমরা কি মরে গেছি নাকি যে আপনি ডিটেকটিভ হায়ার করতে গেছেন? তখন বেদ বলে, কি করব বলুন, আপনি তো আমার কথা মানতেই চাচ্ছেন না, তাই তো আমাকে বাধ্য হয়ে এই পথ বেছে নিতে হলো। যাই হোক, অনেকক্ষণ কথা বলার পর অমল তাকে নিয়ে ভেতরে চলে আসে। ঘটনাক্রমে সেই সময় থানায় একজন আইটি এক্সপার্ট উপস্থিত ছিল। অমল তাকে পেন ড্রাইভটা চেক করতে বলে। মীরা ওই পেন ড্রাইভটা দেখে ভীষণ ঘাবড়ে যায়। সে বলে, এটার ভেতর আমার ব্যক্তিগত ইনফরমেশন আছে, কিন্তু অমল তার কথায় পাত্তাই দেয় না। তার কথা মতো আইটি এক্সপার্ট ছেলেটা ওই পেন ড্রাইভ থেকে ইনফরমেশন গুলো রিট্রিভ করার চেষ্টা শুরু করে, কিন্তু অনেকক্ষণ চেষ্টা করার পরেও সে সফল হতে পারে না। দুর্ভাগ্যবশত বারবার চেষ্টা করার কারণে পেন ড্রাইভে থাকা প্রত্যেকটা ফাইল ডিলিট হয়ে যায়। সেটা দেখে বেদ ভীষণ রেগে যায়। সে ওই ছেলেটাকে বলে, আপনি কেমন এক্সপার্ট, হ্যাঁ, একটা পেন ড্রাইভের ইনফরমেশন ঠিকঠাক বের করতে পারেন না? তখন মীরা বলে, টেনশন নেই, আমার কাছে ব্যাকআপ রাখা আছে, তুমি এত চিন্তা করো না। এই কথা শুনে বেদের রাগ আরো কয়েক গুণ বেড়ে যায়। তখন মীরা তাকে কোনো মতে বুঝিয়ে শুনিয়ে সেখান থেকে বের করে আনে। এরপর বেদকে বলে, তুমি প্লিজ ওষুধ খাওয়া শুরু করো, না হলে তোমার রোগ প্রতিনিয়ত বেড়েই যাচ্ছে। এভাবে চলতে থাকলে তো তুমি পাগল হয়ে যাবে। তুমি কি শুরু করেছো এসব? কিন্তু বেদ তার কথায় পাত্তাই দেয় না। সে আবারও গিয়ে অমলকে একই কথা বলতে শুরু করে। এখন অমল বেচারা পড়েছে মহাবিপদে। কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে কোনোটাই সে বুঝে উঠতে পারছে না। তবে সব প্রমাণ যেহেতু মীরার পক্ষে, তাই সে কোনো অ্যাকশনও নিতে পারছে না। সব মিলিয়ে একটা যাচ্ছে না তাই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এদিকে মীরা বেচারিও এসব আর সহ্য করতে পারছিল না। নিজের স্বামীর এমন পাগলামো কোন মেয়ে সহ্য করতে পারে বলুন তো? এসব দেখে অমল বিরক্ত হয়ে বেদকে বলে, আপনি প্লিজ যান, গিয়ে একটু ওষুধ পানি খান, নাহলে এভাবে চলতে থাকলে আপনি তো আমাদেরও পাগল বানিয়ে ফেলবেন। তখন মীরা গিয়ে বলে, আসলে স্যার, ও ইচ্ছাকৃত ওষুধ খাচ্ছে না, কারণ ও যে ওষুধ খায় এই বিষয়টা যদি মানুষের সামনে আসে তাহলে তো ওর ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে, তাই না? এই কারণে ও ইচ্ছা করে এই পুরো নাটকটা করছে। কিন্তু বেদ পুরো বিষয়টা অস্বীকার করে। যে যাই বলুক না কেন সে তার কথায় অনড়। অমল তখন বুঝিয়ে শুনে বেদকে বলে, আপনি প্লিজ একটু টেস্ট করান, তাহলে তো আমিও পরিষ্কার হয়ে যাই যে আপনার কোনো সমস্যা নেই। তার কথাতে বেদ এবার টেস্ট করতে রাজি হয়ে যায়। এরপর বাইরে এসে সে দ্রুত অদিতিকে ফোন করে তার কাছে ওই পেন ড্রাইভের বিষয়টা জানতে চায়। পেন ড্রাইভের কথা শুনে অদিতি ভীষণ ঘাবড়ে যায়। সে বলে, তুমি পেন ড্রাইভের ব্যাপারে কিভাবে জানলে? বেদ বলে, সেটা জরুরি নয়, জরুরি হচ্ছে ওই পেন ড্রাইভের ভেতর কি আছে, আর মীরা প্রতিদিন তোমার ক্যাফেতে কেন যায়। তখন অদিতি তাকে পরিষ্কার জানিয়ে দেয় যে ওই পেন ড্রাইভে কি আছে সেটা সে জানে না, আর বাসায় যে পরিমাণে অশান্তি হচ্ছে তাতে মীরা ঠিকঠাকভাবে তার কাজ করতে পারছে না। এই কারণেই সে শান্তিতে কাজ করার জন্য অদিতির ক্যাফেতে যায়। কিন্তু বেদের কেন যেন তার কথাগুলো হজম হচ্ছিল না। তবুও অদিতি তার কথায় পাত্তা না দিয়ে ফোনটা রেখে দেয়। এরপর বেদ সোজা চলে যায় হসপিটালে, গিয়ে তার টেস্ট করায়। টেস্ট করানোর শেষে সে ডক্টরকে জিজ্ঞেস করে, আচ্ছা টেস্টের রিপোর্ট যদি পজিটিভ আসে তাহলে কি হবে? ডক্টর জানায়, যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে তাকে তৎক্ষণাৎ হসপিটালে ভর্তি হতে হবে। তবে ভয়ের কোনো কারণ নেই, টেস্টের রিপোর্ট নেগেটিভও আসতে পারে। কিন্তু ততক্ষণে বেদের মনে একটা কনফিউশন তৈরি হয়ে গিয়েছিল। সে ভয় পাচ্ছিল যে যদি টেস্টের রিপোর্ট পজিটিভ আসে তাহলে তো তাকে হসপিটালে ভর্তি হতে হবে। এসব ভাবতে ভাবতেই সে মন খারাপ করে সেখান থেকে বেরিয়ে আসে। তার মাথার ভেতর অনেক চিন্তা আসতে শুরু করে। তার মেয়ের কি হবে, তার ক্যারিয়ারের কি হবে, তার সংসারের কি হবে, আর সর্বোপরি ওই ছদ্মবেশী মহিলাটার কি হবে, অর্থাৎ মীরা। এসব ভেবে ভেবে বেচারা পাগল হয়ে যাচ্ছিল। এমন এক গোলকধাঁধায় ফেসে গিয়েছিল সে, যেখান থেকে বেরোনোর কোনো রাস্তা পাচ্ছিল না। সেদিন বাড়ি ফেরার পর মীরা তাকে জানায় সে বেদের কাছ থেকে ডিভোর্স চাচ্ছে। বেদ সেটা শুনে একটু টিটকারির সুরে বলে, যার সাথে বিয়ে হয়নি তার সাথে আবার কিসের ডিভোর্স? যাই হোক, এই সুবাদে অন্তত তুমি আমার জীবন থেকে বিদায় তো হবে। ঠিক আছে, দিয়ে দেবো ডিভোর্স। মীরা ভেবেছিল ডিভোর্সের কথা শুনে হয়তো বেদের মনটা পরিবর্তন হবে, কিন্তু বেচারির সেই আশাটাও অপূর্ণ থেকে যায়। তাই সে রাগে দুঃখে সেখান থেকে চলে যায়।
এমন সময় হঠাৎ দেবরাজের ফোন আসে বেদের কাছে। দেবরাজ তাকে জানায় এই নতুন মীরার ব্যাপারে সে একটা অদ্ভুত ইনফরমেশন পেয়েছে। মীরা নাকি গত 2 বছর আগে বিয়ে করেছে। এরপর সে আরো কিছু বিষয় বলতে যাচ্ছিল, তখনই হঠাৎ নেটওয়ার্কের প্রবলেম থাকার কারণে তাদের কানেকশনটা কেটে যায়। তবে এই নতুন মীরা বিয়ে করেছে শুনে বেদ ভীষণ খুশি হয়ে যায়। এবার আর তাকে কেউ বাধা দিতে পারবে না। কিন্তু তার এই খুশিটা বেশিক্ষণ টেকে না। হঠাৎ তার কাছে ডক্টরের ফোন আসে। ডক্টর তাকে বলে, আপনি দ্রুত কেউ একজনকে সাথে নিয়ে আমার সাথে দেখা করুন। কথাটা শুনে বেদ একটু অবাক হয়। তবে ডক্টরের কথা মতো সে অমলকে সঙ্গে নিয়ে পৌঁছে যায় তার সাথে দেখা করতে। সেখানে যাওয়ার পর ডক্টর তাকে বলে, আপনি আসলেই অসুস্থ আর আপনার পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। এভাবে চলতে থাকলে আপনার রাগ দিন দিন বাড়তেই থাকবে। আপনি একটা সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাগলের মতন আচরণ করতে শুরু করবেন। হয়তো কারোর উপর অ্যাটাকও করতে পারেন, আবার নিজেরও ক্ষয়ক্ষতি করে ফেলতে পারেন। তাই আর কোনো রকম রিস্ক নেওয়া যাবে না। আপনি এখনই হসপিটালে ভর্তি হবেন। কিন্তু বেদ তার কথা বিশ্বাস করতে পারে না। সে বলে, আজব তো, আমার তো কখনো কোনো মানসিক সমস্যা হয়নি, আমি তো একেবারে সুস্থ। সেটা শুনে ডক্টর বলে, এই রোগের আক্রান্ত রোগীদের সবসময় এটাই মনে হয় যে সে সুস্থ, কিন্তু আসলে সে ভয়ঙ্কর রোগে আক্রান্ত। তাই আপনার এখন 24 ঘন্টা ডক্টরের অবজারভেশনে থাকতে হবে। এই কথা শুনে বেদ নিজেও কনফিউজড হয়ে যায়। সে কি আসলেও অসুস্থ, নাকি এর পেছনেও কোনো রহস্য লুকিয়ে আছে? সেদিন বাড়ি ফেরার পর এক অদ্ভুত লোক বেদের সাথে দেখা করতে আসে। লোকটা তাকে জানায় সে মীরার উকিল। মীরা দুজনের সম্মতিতে মিউচুয়াল ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছেন। বেদ তখন তার কাছ থেকে ডিভোর্স পেপারটা নিয়ে মনোযোগ সহকারে পড়তে শুরু করে। মীরা তার কাছ থেকে কোনো রকম খোরপোশ দাবি করেনি। এটা দেখে সে খুশি হয়ে যায়। কিন্তু তার খুশিটা মুহূর্তেই উধাও হয়ে যায় যখন সে দেখতে পায় মীরা তিয়ার কাস্টাডি সম্পূর্ণভাবে নিতে চাচ্ছে। সে এই ব্যাপারে উকিলের কাছে জিজ্ঞেস করলে উকিল তাকে বলে, মীরা ম্যাডাম আমাকে সব রিপোর্ট দেখিয়েছে। আপনি যে অসুস্থ সেটা কোর্টে প্রমাণ হয়ে যাবে। আর অসুস্থ মানুষের কাছে তো এত ছোট বাচ্চাকে রাখা যাবে না। তাই কোর্ট থেকেও কিন্তু তিয়ার কাস্টাডিটা মীরাকেই দেওয়া হবে। এই কথা শুনে বেদ ভীষণ রেগে যায়। আর যাই হোক না কেন, সে নিজের মেয়েকে ছেড়ে মোটেও থাকতে পারবে না। সে ওই উকিলকে বাড়ি থেকে বের করে দিয়ে সোজা চলে যায় তিয়ার হোস্টেলে। কিন্তু গার্ড তাকে জানায় তিয়া হোস্টেলে নেই। এই কথা শুনে বেদ রাগের মাথায় চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। সে গার্ডকে বলে, তোমরা কেমন মানুষ হ্যাঁ, একটা বাচ্চা মেয়ে হোস্টেলে নেই, তার খোঁজ খবর নেবে না? তাদের চেঁচামেচি শুনে ভেতর থেকে ওয়ার্ডেন বেরিয়ে আসে। তার কাছ থেকে বেদ জানতে পারে তিয়াকে মীরা সাথে করে নিয়ে গেছে। এখন মা যদি এসে মেয়েকে নিয়ে যায় তাহলে তো আর কেউ আটকাতে পারে না। এসব শুনে বেদ দ্রুত চলে আসে তার বাড়িতে। এসে সারা জায়গায় মীরাকে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে বেডরুমে গিয়ে দেখে মীরা তার জামা কাপড় গোছাচ্ছে, সাথে তিয়াও ছিল। মীরা তাকে জানায় সে তিয়াকে নিয়ে এখান থেকে চলে যাবে, আর কিছুদিন পর দেশ ছেড়েই চলে যাবে। এই কথা শুনে বেদ বলে, তোমার যেখানে খুশি সেখানে চলে যাও, কিন্তু আমার মেয়েকে তুমি কোথাও নিতে পারবে না। তখন মীরাও রেগে বলে ওঠে, মেয়ে কি শুধু তোমার একার? মেয়েটা তো আমারও, আর তোমার মতন পাগলের কাছে আমি আমার মেয়েকে রাখবো না। বেদ তখন রাগের মাথায় মীরার গালে একটা চড় মারতে যায়। তবে সেখানে তিয়া ছিল বিধায় সে খুব কষ্টে নিজেকে কন্ট্রোল করে নেয়। বাবার এমন অদ্ভুত আর ভয়ঙ্কর আচরণ দেখে বেচারি তিয়া ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। তাই সে দৌড়ে গিয়ে মায়ের কোলে মুখ লুকিয়ে বলে, বাবা তুমি খুব খারাপ হয়ে গেছো, আমি তোমার সাথে থাকবো না, আমি মায়ের সাথে যাব। বেদ তখন আর কোনো উপায় না পেয়ে রুম থেকে বেরিয়ে দরজাটা বাইরে থেকে লক করে দেয়। মীরা এসব দেখে ভীষণ ভয় পেয়ে যায়। সে দ্রুত আমলকে ফোন করে বিষয়টা জানায়। আমল সেটা শুনে তৎক্ষণাৎ তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এদিকে বেদ বাইরে এসে বারবার দেবরাজকে ফোন করতে থাকে, কিন্তু গতদিন তার সাথে কথা হওয়ার পর থেকে কেন যেন তার মোবাইলটা সুইচ অফ আসছিল। বেদ অনেকবার তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু একবারও কলটা কানেক্ট হয় না। এতে বেচারা বেদ আরো বেশি চিন্তায় পড়ে যায়। ততক্ষণে অমল আর অদিতি বাড়িতে পৌঁছে যায়। সামনের গেটটা বন্ধ থাকাতে তারা পেছনের গেট দিয়ে ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকেই অমল ভেদকে অ্যারেস্ট করার চেষ্টা করে। ভেদ সেসব দেখে ভীষণ ভয় পেয়ে যায়। সে আবারও ওই একই কথা বলতে থাকে যে ওই মেয়েটা সবাইকে বোকা বানাচ্ছে। এই কথা শুনে অমল রেগে গিয়ে বলে, আপনার কেন বারবার মনে হচ্ছে ওই মেয়েটা সবাইকে বোকা বানাচ্ছে? বোকা তো আপনি বানাচ্ছেন সবাইকে, আপনি নিজেও পাগল আর সবাইকে পাগল বানাচ্ছেন। এই কথা বলেই অমল তাকে টানতে টানতে থানায় নিয়ে চলে আসে। বেদ তখন তাকে অনুরোধ করে বলতে থাকে, আপনি প্লিজ আমাকে যেতে দিন, নাহলে ওই মহিলা আমার মেয়েকে নিয়ে চলে যাবে। তখন অমল বলে, আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা আপনি আমাকে এসে বলতেন, এসব ঝামেলা করার কি মানে হয়? বেদ তখন একেবারে হতাশ হয়ে যায়। মীরার সত্যতা প্রমাণ করার মতো কোনো উপায় ছিল না তার কাছে। দেবরাজের সাথেও যোগাযোগ করতে পারছিল না। তাই সে অন্য কোনো কথা না বলে অমলের কাছে বারবার তাকে বাড়িতে যেতে দেওয়ার জন্য অনুরোধ করতে থাকে। তখন অমল বলে, না, আপনাকে আমরা বাড়িতে যেতে দিতে পারবো না, কারণ আপনি যে কাজটা করেছেন সেটা নারী নির্যাতনের মধ্যে পড়ে। নিজের ওয়াইফকে কেউ এভাবে টর্চার করতে পারে? এই কথা শুনে বেদ আবারও বলতে থাকে, সে কিভাবে আমার ওয়াইফ হয়? সে তো আমার ওয়াইফ না। ওই মেয়েটা কোনোভাবে মীরা হতেই পারে না। তার এমন কনফিডেন্স দেখে অমল হতবাক হয়ে জিজ্ঞেস করে, কেন হতে পারে না? তখন বেদ বাধ্য হয়ে তাকে পুরো ঘটনা খুলে বলে, আর সেখান থেকেই এই নকল মীরার আসল রহস্য বেরিয়ে আসে। ততক্ষণে অদিতি আর মীরাও সেখানে পৌঁছে যায়। বেদ তখন বলতে শুরু করে, ওই মেয়েটা কিভাবে মীরা হতে পারে?
মীরা তো অনেক আগেই মারা গেছে। তার কথা শুনে অমল হতবাক হয়ে যায়। মীরা একজন সোশ্যাল ওয়ার্কার ছিল, মানুষ হিসেবেও ভীষণ ভালো ছিল সে, কিন্তু দুর্ভাগ্যবশত মানসিকভাবে অসুস্থ ছিল। মূলত বেদকে যে রোগের জন্য অ্যাকিউজ করা হচ্ছিল সেই রোগে আক্রান্ত ছিল মীরা নিজেই। আর সেই রোগের কারণে মাঝে মধ্যেই তার প্যানিক অ্যাটাক আসতো, আর অ্যাটাক আসলে সে নিজের রাগকে কন্ট্রোল করতে পারতো না। পুরো বাড়ির মধ্যে ভাঙচুর শুরু করত, কারো কথা শুনতে পারতো না, কারো কথা মানতে চাইতো না, সবার সাথে ঝগড়া করতে থাকতো। এই সমস্যার কারণেই মূলত তিয়াকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যাতে মেয়েটার ওপর কোনো খারাপ প্রভাব না পড়ে। সেদিন বেদ দিল্লি থেকে ফিরে এসে দেখে তার বার্থডে উপলক্ষে মীরা পুরো রুমটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, তার পছন্দের খাবারও রান্না করেছে। মীরার মুড ভালো দেখে বেদ তাকে বলে, আচ্ছা শোনো না, আমি তিয়ার জন্য একটা ভালো স্কুল দেখেছি। আসলে বেদ কখনোই তিয়ার হোস্টেলে থাকাটা সাপোর্ট করতো না, সে চাইতো তার মেয়ে তার কাছেই থাকবে, কিন্তু মীরা ভয় পেত যে তার মেয়ে তার কাছে থাকলে কোনো বিপদ হতে পারে। এসব নিয়ে কথা বলতে বলতে তাদের দুজনের মধ্যে ঝগড়া বেঁধে যায়। একটা পর্যায়ে মীরা তার রাগ কন্ট্রোল করতে না পেরে বাড়ির ভেতরে ভাঙচুর শুরু করে। বেদ তাকে সামলানোর অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। একটা পর্যায়ে মীরা নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে টেবিলের উপরে রাখা চাকুটা উঠিয়ে বেদের ওপর অ্যাটাক করতে যায়। বেদ তখন তাকে আটকায়, কিন্তু তাকে সামলানো বেদের পক্ষে সম্ভব হচ্ছিল না। অনেক কষ্টে সে মীরাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। এতে বেদের প্রাণ বেঁচে যায় ঠিকই, কিন্তু দুর্ভাগ্যবশত মীরা পা পিছলে নিচে পড়ে যায়, আর তার হাতের চাকুটা তার পেটেই ঢুকে যায় এবং মীরা সেখানেই মারা যায়। যদিও এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু সে তো এই বিষয়টা কাউকে প্রমাণ করতে পারবে না, তাই বেদ ভীষণ টেনশনে পড়ে যায়। আর কোনো উপায় না পেয়ে সে ওই রাতে মীরার লাশটা নিয়ে চলে যায় একটা নির্জন জায়গায়। লাশটাকে সেখানে পুঁতে রাখার পর সে পুরো রাতটা সেখানেই কাটিয়ে দেয়। সে বুঝে উঠতে পারছিল না ব্যাপারটা কিভাবে সামাল দেবে। অনেক ভাবনা চিন্তার পর সকালে সে পৌঁছে যায় থানায়। সে ভেবেই রেখেছিল যে সে যদি আগে থেকে পুলিশের কাছে মীরার মিসিং কমপ্লেনটা লিখিয়ে রাখে, তাহলে মীরার লাশটা যদি পরবর্তীতে পাওয়াও যায়, তাহলে তার ওপর কোনো সন্দেহ আসবে না। কিন্তু সে জানতো না তার নজরের আড়ালে পুরো বাজিটাই পাল্টে গেছে। ঘটনাক্রমে বেদ যখন মীরার লাশটা পুঁতছিল তখন কেউ একজন তাকে দেখে ফেলে। তবে লোকটা কে ছিল সেটা সে দ্রুত পুলিশকে খবর দিলে অমলরা গিয়ে সে লাশটা উদ্ধার করে। কিন্তু অমল খুব ভালো করেই জানতো বেদের ক্ষেত্রে সোজা আঙুলে ঘি উঠবে না। তাকে থানায় ধরে এনে যতই টর্চার করা হোক না কেন, সে কোনোভাবেই নিজের দোষটা স্বীকার করবে না। তার ওকালতি মারপ্যাচ খাটিয়ে সেখান থেকে ঠিক বের হয়ে যাবে। তাই বেদের মুখ থেকে আসল সত্যিটা বের করার জন্য অমলরাও একটা মাস্টার প্ল্যান তৈরি করে, আর ওই মেয়েটাকে মীরা সাজিয়ে পাঠিয়ে দেয় বেদের বাড়িতে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, ওই মেয়েটাকে? ওই মেয়েটা একজন পুলিশ অফিসার। সে শুরু থেকেই পুরো বিষয়টা জানতো, তাই অমলকে সাহায্য করতে রাজি হয়ে যায়। এরপর তারা সবাই মিলে বেদের পুরো পরিবারকে এই প্ল্যানের মধ্যে সামিল করে ফেলে, এমনকি তিয়াকেও। এরপর থেকে যা কিছু হয়েছে প্রত্যেকটাই অমলের প্ল্যানিং অনুযায়ী। বেদ এসব জানার পর একদম ভেঙে পড়ে। সে হাউমাউ করে কাঁদতে কাঁদতে অমলকে বলে, স্যার বিশ্বাস করুন, আমি আমার ওয়াইফকে অনেক ভালোবাসতাম। যা হয়েছে সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমি ইচ্ছাকৃত মীরাকে খুন করিনি। অমলও সেই বিষয়টা জানতো, কিন্তু তার এখন আর কিছুই করার ছিল না। বেদ যদি শুরুতেই পুরো বিষয়টা স্বীকার করে নিত তাহলে হয়তো বিষয়টা এতদূর গড়াতোই না, কিন্তু সে তো সত্যিটাকে চাপানোর চেষ্টা করেছে, তাই শাস্তি তো তার হবেই। সেটা বুঝতে পেরে বেদ অমলকে শেষবারের মতো অনুরোধ করে তিয়ার সাথে একবার দেখা করার জন্য। তখন মীরা বলে, এর পারমিশন আমরা দিতে পারবো না, একমাত্র অদিতিই দিতে পারবে, কারণ তিয়ার কাস্টাডি অদিতিকে দেওয়ার জন্য আমরা অ্যাপ্লিকেশন করেছি। বেদ তখন অদিতির কাছ থেকে পারমিশন নিয়ে শেষবারের মতো তার মেয়েটার সাথে দেখা করতে চলে যায়। বাবাকে এভাবে দেখে বেচারি বাচ্চা মেয়েটা কাঁদতে শুরু করে, কিন্তু অদৃষ্টের নিষ্ঠুর পরিহাস। বাচ্চা মেয়েটার কোনো দোষ না থাকা সত্ত্বেও সে অনাথ হয়ে যায়। তিয়ার সাথে দেখা করা হয়ে গেলে পুলিশ বেদকে নিয়ে যায় থানায়, আর তিয়া অদিতির সাথে সেই বাড়িতে একা পড়ে থাকে। আর এখানেই এই নির্মম গল্পটা শেষ হয়ে যায়। যদিও পুরো বিষয়টাই একটা দুর্ঘটনা ছিল, কিন্তু এই দুর্ঘটনায় সব থেকে বেশি কষ্ট কে পেয়েছে জানেন? ওই বাচ্চা মেয়েটা, অর্থাৎ তিয়া। তবে একটা কথা স্বীকার না করলেই নয়, সত্যকে তুমি যতটাই লুকানোর চেষ্টা করো না কেন, একদিন না একদিন সে ঠিক মাথাচাড়া দিয়ে উঠবে। তাই আমাদের সবসময় উচিত সত্যর পথে চলা। মিথ্যা তোমাকে সাময়িকের জন্য সাহায্য করলেও আজীবনের জন্য বাঁচাবে না। তো আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর এমন সব সুন্দর সুন্দর মুভির এক্সপ্লেনেশন দেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। এর থেকে বেশি আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।